বাংলাদেশে যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে, এই উত্তেজনাকর পরিস্থিতিতে যেই কোনো মুহূর্তে আর্মি ক্ষমতা নিতে পারে। আর্মি যদি ক্ষমতা নেয়, প্রথমেই যাকে গ্রেপ্তার করবেন সেটি হচ্ছে রাজাকারের আইনজীবী তাজুলকে। এই তাজুলকে গ্রেপ্তার করা হবে এবং তার ভবিষ্যৎ কি আছে, তার কপালে কি আছে আমরা এখন বলতে পারছি না, তবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন, এই জাতি দেখতে পাবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ডিসপিউট গত 30 বছর 40 বছরের ভিতরেও নেই। অর্থাৎ এরশাদ 30 বছর বলবো আমি, এরশাদের সরকার যখন সেনাবাহিনী সরকার সর্বশেষ জিয়াউর রহমান এবং এরশাদের পর বাংলাদেশে 2006 সালে 7 সালে একবার সেনা শাসক, তারা কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় আসেনি, তারা পরোক্ষভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করেছে, এখনো কিন্তু করছে। কিন্তু এবার যেটি হবে, সেনাবাহিনী তাদের পছন্দ মতো সিভিলিয়ান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং একটি সুষ্ঠু ভোটের জন্য ব্যবস্থা করবে। আর এই লক্ষ্যেই সেনাবাহিনী যেই কোনো সময়ে ক্ষমতা নিয়ে যেতে পারে। আর ভারতও এই বিষয়টিকে গভীরভাবে দেখছে। ভারতের প্রস্তুতি রয়েছে, যদি বাংলাদেশের সীমান্তে ভারত কোনো রকমের সমস্যা আসে, সেটাকে মোকাবেলা করার জন্য শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, মিজোরাম এইসব অঞ্চলে ভারত অলরেডি তাদের ব্যবস্থা এবং সৈন্য সমাবেশ করে রেখেছে, যাতে করে যেই কোনো খারাপ অবস্থা মোকাবেলা করা যায়। আসুন, বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশকে যারা ভালোবাসুন, বাংলাদেশে যেন কোনো এনার্কি নেমে না আসে, বাংলাদেশে যেন কোনো ব্লাডশেড না হয়, বাংলাদেশের বিচার আমরা সবাই চাই, কিন্তু সেটা হতে হবে আইনের মাধ্যমে বিচার। ওই রাজাকারেরা মুক্তিযোদ্ধার বিচার করবে, সেই বিচার। এখন আর্মির মধ্যে কিন্তু সিরিয়াস একটা রিপারকেশন হয়েছে। আর্মিদের দফায় দফায় বিচার হচ্ছে, দফায় দফায় সালিশ হচ্ছে, দফায় দফায় আলাপ আলোচনা হচ্ছে। আর্মিদের কাছ থেকে, ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা যেই সব সোর্স থেকে খবর পেতে চেষ্টা করেছি, এটা খুবই দুরূহ ব্যাপার। তারপরও আমরা যেটুক খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত যদি সরকার, যদি ডক্টর ইউনূসের রাজাকার বাহিনী ওই যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল, মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে ছিল, সেই রাজাকার তাইজুল এবং ইমোরাল জাস্টিস নজরুল ইসলাম যে মানে আর্মিদের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছে তাদের বিচার করার জন্য, সেটা বুমেরাং হতে চলেছে। যদি 2-3 দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে সেটি ড্রপ না করা হয়, আর্মি যেই কোনো সময়ে বাংলাদেশের ক্ষমতা টেক ওভার করবে। এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নয়, আর্মির ইন্টিগ্রিটিকে রক্ষা করার জন্য, বাংলাদেশ নামক রাষ্ট্রের ইন্টিগ্রিটিকে রক্ষা করার জন্য এবং 71-এর ঘাতক দালালদের যে চক্রান্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার, সেটা স্টপ করার জন্য আর্মি যেই কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে। এমতো অবস্থায় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কারণ যেহেতু আপনার বাড়িতে যখন আগুন লাগে, আপনার প্রতিবেশীর কাছে কিন্তু সেই তাপটা গিয়ে পৌঁছায়, আপনি চান বা না চান। আমরা খবর পেয়েছি দিল্লিতে ভারতের যে নিরাপত্তা বিশ্লেষক, ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছে, অজিত দোভালের নেতৃত্বে তারা একাধিকবার মিটিং করেছে। বাংলাদেশে যদি এইরকম কোনো সামরিক অভ্যুত্থান হয়, তাহলে সেটাতে ভারতের কি ভূমিকা থাকবে, ভারত কি করবে এবং ভারতের চিন্তা চেতনা, এটা আলাপ আলোচনার মধ্যে উঠে এসছে। এবং ভারত চায় বাংলাদেশে শান্তি আসুক, ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এবং ভারত চায় এই দুটি বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকুক। কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ইউনূস সরকার রয়েছে, রিসেট বাটন টিপ দিয়ে, অর্থাৎ রিসেট বাটন হচ্ছে 1971 যে বাটনটি আমরা ভারতমুখী হয়েছিলাম বাংলাদেশ, কারণ 71-এর মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের যেই কোনো উন্নয়ন কর্মকাণ্ডে, অবকাঠামো, ভৌত এবং সামাজিক অবকাঠামোর বিনির্মাণে, বিদ্যুৎ উৎপাদনে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের নদীতে পানি দেওয়ার ক্ষেত্রে ভারত সবসময় উদারতা দেখিয়েছে।
এমতো অবস্থায় ভারতমুখী বাংলাদেশ সবসময় গত 53 বছরে ছিল। এখন ডক্টর ইউনূস সেটাকে রিসেট করে পাকিস্তানমুখী করার চেষ্টা করেছে। এই পাকিস্তানমুখিতার ফলে এই বাংলাদেশে আরও যে ঘটনাটি ঘটেছে, সপ্ত নৌবহর কিন্তু আমেরিকা থেকে এসে পড়েছে। আপনারা জানেন আরব সাগরে এসেছিল 1971 সালে, কিন্তু আরব সাগর থেকে এই বঙ্গোপসাগরে আসার আগেই ভারত এবং রাশিয়ার মৈত্রী চুক্তিটি হয়। সেই চুক্তিটি হওয়ার পর আমেরিকা সাহস করে বঙ্গোপসাগরে ওই ঘাতক দালালদের পক্ষে যুদ্ধ করার জন্য, 71-এ পাকিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য আর বাংলাদেশে আসতে পারেনি। 53 বছর পর যেই ডক্টর ইউনূসকে আমেরিকা নোবেল পাইয়ে দিয়েছিল, সেই ডক্টর ইউনূসকে দিয়ে এটি গোপন চুক্তি করেছে বাংলাদেশের সাথে, এবং সেই চুক্তি মোতাবেক আমেরিকার যুদ্ধ জাহাজ আসছে, মানে সামরিক বহর রণতরী আসছে, এবং উড়োজাহাজও, সামরিক উড়োজাহাজও কয়েকদিন আগে বাংলাদেশে এসছে, আপনারা দেখেছেন। এমতো অবস্থায় ভারত, চায়না, মিয়ানমার খুবই শঙ্কিত। তারা চিন্তা করছে যে আমেরিকান বেনিয়াদেরকে এখানে এনে একটি ঘাঁটি দিচ্ছে, যেই ঘাঁটিটির মূল কাজ হবে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করা, যুদ্ধ অবস্থা তৈরি করা। এর সাথে ডক্টর ইউনূসের জড়িত, এবং এই জামাতে ইসলামী এবং বিএনপিরও একটি অংশ আমরা জড়িত বলে শুনেছি। আমরা সঠিক করে বলতে পারছি না, তবে তারাও জড়িত থাকতে পারে, সেটি সময় বলবে। তবে জামাতে ইসলামী সরাসরিভাবে তাদের সাথে জড়িত। এখন এই অবস্থায় সুপ্রিয় সুধী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগের একটি টেনশন চলছে। এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে, বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে, মানে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে, যেটিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে অভিহিত। এই আদালতটি মূলত গঠিত হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে। রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ এবং জামাতে ইসলামী তারা প্যারামিলিটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এবং 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ, 2.5 লক্ষ নারীকে ধর্ষণ, 30 লক্ষ মানুষকে হত্যা, লক্ষ লক্ষ ঘরবাড়ি পুড়ে ছারখার, অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল। সেই রকম মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে, তাদের বিচার করার জন্য 1973 সালে একটি আইন করা হয়, যেটি আইসিটি, মানে আপনারা আদালত, যেটা মানে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল। সেই ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টটি 1973 সালে করা হয়। মূল কারণ কি? মূল কারণটি ছিল যে বাংলাদেশে 1971-এর যুদ্ধে যারা গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ধর্মান্তর, রাষ্ট্র থেকে বিতাড়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার করা। এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল। আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধীদের, গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল, তখন যারা সরাসরি এই যুদ্ধ অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল, তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে, জয়েন করেছে, এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচারটি মূলত 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য করছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে, এই সেনাবাহিনীটির একটি বিশেষ বহর 5000-এরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের। এই সেনাবাহিনী, তাদের এটি একটি সবচেয়ে লোভনীয় জায়গা, জীবনে একবার বা দুইবার যায়। তারা অন্তত 20 থেকে 30 লাখ টাকা করে, দুইবারে 50-60 লাখ টাকা আয় করে লাইফ টাইমে। পুলিশ
আর্মি, বিডিআর সবাই মিলে। তা এখন বর্তমান সময়ে যখন শেখ হাসিনার সরকার চলে যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয়, তখন এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল আবার এই রাজাকাররা চালু করে। এই রাজাকারদের যে আইনজীবী ছিল তাজুল, সে হচ্ছে এটা চিফ প্রসিকিউটর, আর যাকে চেয়ারম্যান বানানো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম সম্পর্কে আমি বিগত প্রসিকিউটরদের কাছ থেকে একটি সুন্দর কাহিনী শুনলাম, যেটি কাহিনী না, সত্য ঘটনা, আপনারাও যাচাই করে নিতে পারেন। নজরুল ইসলামকে আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আওয়ামী লীগের মন্ত্রী হওয়া সত্ত্বেও জামাতি এই লোকটিকে নমিনেশন দিয়েছিলেন একজন জাস্টিস হিসেবে সুপ্রিম কোর্টে। পরবর্তীতে যখন মীর কাশেম আলীর বিচার চলে, অর্থাৎ জামাত নেতা মীর কাশেম আলীর বিচার চলে, তখন তিনি অবসরে যান। তো আপনারা জানেন অবসরে গেলে 1 বছর পর্যন্ত এলপিআরে থাকে যে কোনো বিচারক অথবা সরকারি কর্মকর্তারা। এই 1 বছরে তাদেরকে ট্রিট করা হয় যে তারা সরকারি চাকরিতে আছে, বেতন পায়, ভাতা পায়, সরকারি বাড়ি পায় এবং অন্যান্য সুযোগ সুবিধা বহাল থাকে। তো তিনি যেদিন এলপিআরে গেলেন নজরুল ইসলাম সাহেব, সেদিন তিনি 1 সপ্তাহের মাথায় জাস্টিস সিনহার কোর্টে যখন এই যুদ্ধ অপরাধীর বিচার চলছিল, তখন তিনি গিয়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী হিসাবে দাঁড়ালেন। তখন প্রসিকিউশন টিম সিরিয়াসলি অবজেকশন দিল যে তিনি তো এখনো জাস্টিস, কারণ এলপিআরে থাকা মানে তিনি আরও 1 বছর জাস্টিস। সুতরাং বাংলাদেশের আইন মোতাবেক, বাংলাদেশের সুপ্রিম কোর্টের রুল মোতাবেক কোনো জাস্টিস যতদিন পর্যন্ত না তিনি পূর্ণাঙ্গ অবসরে যাচ্ছেন, ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে কোনো ক্লায়েন্টের পক্ষে দাঁড়াইতে পারেন না। তখন জাস্টিস সিনহা সাহেব ওই আদালত 1 সপ্তাহের জন্য মুলতবি করেন। সেই ইমোরাল আইন ভঙ্গকারী ব্যক্তিকেই এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং আর্মিদের বিরুদ্ধে যে বিচারটি হচ্ছে, সেই বিচারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসর থেকে এনে। আচ্ছা, এই দুজনের পরিচয় তো আপনারা পেলেন। এখন যে জায়গাটিতে সমস্যা দেখা দিয়েছে, আর্মির যে প্রধান জনাব ওয়াকারুজ্জামান, তিনি বেশ কিছুদিন আগে প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তিনি চিফ জাস্টিসের সাথে দেখা করেছেন। দেখা করে তিনি বলেছেন যে আর্মিতে যারা সার্ভিসে আছে তাদের যদি বিচার হতে হয় আর্মি আইনে হবে, তাদের বিচার সিভিলিয়ানের আইনে হবে না। বাংলাদেশে যদি আর্মি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকতো, আর্মি যদি দুর্নীতির সাথে জড়িত থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের আর্মি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারতো না। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে যে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে, যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিকে ডিকটেট করে, যেই দেশের আর্মি গণহত্যা করে, মানবতা বিরোধী অপরাধ করে এবং জননির্যাতনের সাথে জড়িত থাকে, তাদেরকে জাতিসংঘ কখনো শান্তিরক্ষী বাহিনী নিতে নেয় না। তাহলে আপনারা বোঝেন, এখন বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা যারা ডিজিএফআই, এনএসআই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে, প্রধান ছিল, তাদের বিরুদ্ধে এখন এই জামাতিরা, এই ডক্টর ইউনূসের ফালক পুত্ররা কি করেছে? গণহত্যার অভিযোগ আনছে। গণহত্যা না, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে। এই মানবতা বিরোধী অপরাধটা কি? মানবতা বিরোধী অপরাধ হচ্ছে এমন কোনো অপরাধ যেই অপরাধটি কোনো একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রাষ্ট্র সিস্টেমেটিক্যালি তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করে। এখন বাংলাদেশে দেখেন, ছাত্ররা কোনো বিশেষ গোষ্ঠী না, বিশেষ শ্রেণী না। ছাত্র শুধু বিএনপির নাই, জামাতের নাই, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যেই কোনো দল, সকল ঘরে ঘরে ছাত্র। এরা কোনো বিশেষ শ্রেণীভুক্ত না। এদেরকে হত্যা করার কোনো চেষ্টা করা হয়নি। শুধুমাত্র রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে, তখন তাদেরকে বাঁচানোর জন্য অনেক জায়গায় গুলি হয়েছে। সেই গুলিতে রাষ্ট্রের হিসাব মতো মাত্র 400 লোক মারা গেছে। আর বাকি যারা মারা গেছে তাদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। আর এই যে 400 মারা গেছে, এদেরকেও পুলিশ, আর্মি বা আমাদের বিজিবি গুলি করে মারে নাই। এদেরকে হাসনাত, সার্জিসদের নেতৃত্বে যে
প্যারামিলিটারি বাহিনী ছিল, তারাই গুলি করে হত্যা করেছে। যার কারণে এইসব কোনো হত্যাকাণ্ডের বিচার করার জন্য যে পোস্টমর্টম করা দরকার, কোনো পোস্টমর্টম হয়নি। তাহলে আপনারা বোঝেন, এখন আর্মিদের বিচার শুরু করেছে, আর্মিদের নামে মামলা রুজু করেছে কোথায়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই আর্মির সার্ভিসে আছে এই রকম অফিসারদের বিচার শুরু হয়েছে। ধরে যদি আমি বলি, গত রাতটি এক ধরনের দুশ্চিন্তার এবং কৌতূহলের একটি রাত কেটেছে। বিশেষ করে এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে। গত রাত্রে ক্ষণে ক্ষণে সাবেক অনেক সেনা সদস্যদের সঙ্গে কথা হয়েছে, তারা কেউ স্বেচ্ছায় যোগাযোগ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, এবং আমিও যেহেতু এমন পরিস্থিতি, বিভিন্ন জনের সাথে ক্ষণে ক্ষণে কথা বলার চেষ্টা করেছি, যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে হয়তো কেউ কেউ জেনে গেছেন, বাকিরা দেশে যারা ঘুমেছিলেন হয়তো জানতে পারেননি যে গত রাত্রে সেনাবাহিনীর ভিতরে বা ক্যান্টনমেন্টে কয়েক ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সেনাপ্রধানের সঙ্গে একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর ভিতরে 3টি গ্রুপ আলাদা আলাদা করে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, আলটিমেটাম দিয়েছেন। এবং এর মধ্যে একটি গ্রুপ রীতিমতো মারমুখী ছিল, অনেক কষ্টে তাদেরকে তাৎক্ষণিকভাবে মোটামুটি ঠান্ডা করা হলেও পরিস্থিতি মোটেই সুখকর নয়, কিংবা বলা যায় এক ধরনের অস্থির এবং রীতিমতো বিদ্রোহের মুখে পড়েছে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গতকালকে সন্ধ্যার পর থেকেই প্রথম দফায় যেই গ্রুপটির কবলে পড়েছিলেন কিংবা যেই গ্রুপটি তার সঙ্গে দেখা করেছেন, তারা সরাসরি জানিয়ে দিয়েছেন কোনোভাবেই যদি যেই 23 সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানার মুখে যারা পড়েছেন, তাদেরকে যাতে কোনোভাবেই সুরক্ষা দেওয়ার বা রক্ষা করার কোনো চেষ্টা সেনাপ্রধান না করেন। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এই গ্রুপটি বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সঙ্গে তাদের আশীর্বাদ পুষ্ট এবং যারা রীতিমতো বা পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মুহূর্তে সবচেয়ে বেশি আশীর্বাদ পুষ্ট বলে গত রাত্র থেকেই সেটি ছড়িয়ে পড়েছে। এর পরপরই এই গ্রুপটি বিদায় না হতেই আরেক গ্রুপ এসে হাজির হন। তারা আলটিমেটাম দিয়েছেন, যদি এই 23 সেনা সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়া হয় কিংবা যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে যদি গ্রেফতার করা হয় কিংবা সেনাবাহিনী যদি তাদেরকে পুলিশের কাছে বা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে, তাৎক্ষণিকভাবে তারা এই সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান নিবে এবং যে পরিস্থিতি তৈরি হবে সেই পরিস্থিতির জন্য সেনাপ্রধান স্বয়ং দায়ী থাকবেন বলে জানিয়ে দেন। আরেকটি গ্রুপ তারা মধ্যবর্তী একটি অবস্থানে নিয়ে তারা দাবি জানিয়েছেন এবং আগামী সোমবার পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাপ্রধান যাতে সেনাবাহিনীকে সুরক্ষা দেন, সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যে বিদ্রোহ বা সংঘাতময় অবস্থা তৈরি হচ্ছে, যেদিকে যাচ্ছে পাল্টাপাল্টি বিদ্রোহের যে অবস্থা তৈরি হয়েছে, এটি নিয়ন্ত্রণ যাতে করেন সেই জন্য তারা সেনাপ্রধানকে আলটিমেটাম দিয়েছেন। এবং এই 3 গ্রুপের প্রতিনিধিরা পুরো রাত্র জুড়েই তারা এক ধরনের সতর্ক অবস্থায় ছিলেন।
আগে আপনাদের হয়তো মনে আছে, মাস 2 আগে আরেকবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন সাভার ক্যান্টনমেন্ট থেকে একটি গ্রুপ বের হয়ে আসছিল ঢাকা ক্যান্টনমেন্টের দিকে, কিন্তু পরবর্তীতে মাঝপথ থেকে তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু এবার গত রাত্রে একই সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টের একটি গ্রুপ, সাভার ক্যান্টনমেন্ট এবং যশোর ক্যান্টনমেন্টের একটি গ্রুপ, তারা রীতিমতো উত্তেজনাকর অবস্থা তৈরি করেছিল। কিন্তু পরবর্তীতে শেষ রাতের দিকে তারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আপাতত নিবৃত করেন, ঠান্ডা করেন। কারণ এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি 3 গ্রুপকেই আপাতত যার যার মতো করে কিছুটা আশ্বস্ত করে আজকে বা গত রাতটা কাটানোর মতো অবস্থায় তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু সোমবার পর্যন্ত যেই গ্রুপটি আলটিমেটাম দিয়েছে, তাদের আলটিমেটাম খুবই কঠোর ভাষায় তারা দিয়েছেন বলে একাধিক সূত্র আমাকে জানিয়েছেন, এবং তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যদি ওয়াকারুজ্জামান এইবার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন তবে তারা বসে থাকবেন না, তারা কিন্তু চরম পরিস্থিতি বা চরম পরিণতির দিকে যাবেন। অর্থাৎ আপনারা যারা আমার কথাটুকু শুনছেন তারা বুঝে দেখুন, 3 গ্রুপই এখন রীতিমতো ত্রিমুখী একটি অবস্থায় রয়েছে, যা 1975-এর পর থেকে 75 থেকে 79 পর্যন্ত যে পরিস্থিতি চলছিল, সেনাবাহিনীর মধ্যে যে রক্তক্ষয়ী দফায় দফায় সংঘাত সংঘর্ষ, পাল্টাকু হয়েছে, শত শত সেনা কর্মকর্তার জীবন গেছে, তেমন একটি পরিস্থিতির মুখে কিন্তু এবার আবার সেনাবাহিনী পড়েছে। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে, যদি এই পরিস্থিতি ওয়াকারুজ্জামান মোকাবেলা করতে না পারেন তবে সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ সরকারে যারা আছেন উপদেষ্টারা, তাদের পরিণতি কি হবে সেটি নিয়ে বাইরে থেকে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্য থেকেও কেউ গতকালকে রাতে এই তথ্যটুকু আমি এই মাত্র পেয়েছি। আমি এর আগে আপনারা হয়তো অনেকেই যুক্ত হয়েছিলেন বা দেখেছেন যে আমি আরো 3 দফা গত 1 ঘন্টার মধ্যে 3 দফা লাইভে আসার চেষ্টা করেছি, কিন্তু 3 বারই কোনো না কোনো টেকনিক্যাল কারণে, আমি জানি না টেকনিক্যাল কারণে সেটি সফল হয়নি, এবং আমি এই কারণে ভিন্ন পদ্ধতি বা কারিগরি ভিন্ন পন্থা অবলম্বন করে এবারে আমি আবার লাইভে ঢুকলাম। এবং এই যে শেষবার লাইভ করার মাঝখানে যেই তথ্যটি পেলাম সেটি হচ্ছে, সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশের পক্ষ থেকেও সেনাপ্রধানকে সতর্ক করা হয়েছে। এখন বুঝে নিন পরিস্থিতি কোন পর্যায়ে আছে। যেই 23 সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকার এই যে পদক্ষেপটি নিয়েছে, এটি বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারেই একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কারণ সেনাবাহিনীর ভিতরে যেই কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে একেবারেই আওয়ামী লীগের সমর্থক নন, বরং 5ই আগস্টের সমর্থক ছিলেন এরকম 4 থেকে 5 জন কর্মকর্তাও আছেন, যারা শুধু চাকরি করেছেন, সরকারি নির্দেশ পালন করেছিলেন, যেমনটা এখনো করছেন। গত মধ্যরাত্রে একজন সাবেক সেনা কর্মকর্তা এই পরিস্থিতি নিয়ে রীতিমতো আকুতি জানিয়েছেন যে এই সেনাপ্রধান যদি পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হন, এটি জাতিকে নতুন একটি দিকে নিয়ে যাবে, যার পরিণতি পুরো জাতিকেই ভোগ করতে হবে। ওই সাবেক সেনাপ্রধান জানিয়েছেন, যদি এইবার কোনোভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টারা
কিংবা সেনাবাহিনীর কোন অংশবিশেষ মিলে নতুন কোন পরিস্থিতির দিকে যান, তবে যেমনটা পরিস্থিতি হবে তা থেকে এই সরকারে যারা আছেন তারাও রক্ষা পাবেন না, এবং সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই দেখা যেতে পারে। আমি এই সঙ্গে আরেকটু বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমি দেখলাম গত রাত্র থেকে যারা আমার মতো আরো কয়েকজন যারা ইউটিউবে ক্ষণে ক্ষণে আপডেট দিচ্ছিলেন, অনেকেই কমেন্টস করছেন এটি গুজব বলে। কিন্তু আগে বা আজকে বা গত কয়েকদিন দুদিন পর্যন্ত যা শুরু হয়েছে সেটি এক বিষয় নয়। কোন অবস্থাতেই এবারের বিষয়টিকে গুজব ভাবার কোনো কারণ নেই। কারণটি হচ্ছে এই যে এখন সকাল 7টার মতো বাজে বা 7টা প্রায়, এই সময়টিতেও এখনো অস্থিরতা রয়েছে সেনাবাহিনীর ভিতরে। ক্যান্টনমেন্টের মধ্যে এই গ্রুপগুলো তারা যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে আছে, রীতিমতো মারমুখী অবস্থানে আছে। এখন আজকের এই দিনটি কিংবা সামনের কয়েকটি দিন আরো কি হয় প্রতিক্ষণ সেদিকে নজর রাখা খুবই জরুরি। আমরা চাই যে পরিস্থিতি একটি শান্তিপূর্ণ সমাধান হোক, সেনাবাহিনী অন্তত পক্ষে কোনো রক্তক্ষয়ী কোনো সংঘাতের মুখে না পড়ুক। শেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে এই যে 3টি গ্রুপের নেতৃত্ব কে দিচ্ছেন, কারা দিচ্ছেন? এর মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি, একটি গ্রুপের নেতৃত্বে একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ মেজর জেনারেল পদধারী একজন রয়েছেন। বাকি দুজন কে বা কারা সেটি আমি অন্তত পক্ষে নিশ্চিত হতে পারিনি এখন এই মুহূর্ত পর্যন্ত। জানি না এরপরে হবে কতটা নিশ্চিত হওয়া যায়। কিন্তু আরেকটি বিষয় যে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে থেকে কেউ কেউ জানিয়েছেন এই যে 23 জন যেই সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তারা বিগত সরকারের সময় দায়িত্ব পালন করেছেন, কিন্তু এই সরকারের সময় যারা দায়িত্ব পালন করেছেন তারাও তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কথা মতোই চলছেন। ফলে সামনে যদি যেই সরকারটি আসবে, নির্বাচন হোক যদি হয়, তার মধ্য থেকে তারাও তো সেই সরকারের কথা শুনবেন। ফলে তারা কি দায়িত্ব পালন করা তাদের কতটা অপরাধ, সেটি সেনাবাহিনীর ভিতরে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তারা মনে করছেন এই যে 3টি গ্রুপের অন্ততপক্ষে 2টি গ্রুপ আবার খুব জোরালো ভাবে মনে করছেন এই 23 কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, মামলা করা হয়েছে, তাদেরকে যে শাস্তির মুখে আনা হচ্ছে, এটির মূল ইন্ধনদাতা তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন তিনি যদি প্রতিশোধমূলকভাবে ক্ষমতায় আসার আগেই সেনাবাহিনীর ভিতরে এই পরিস্থিতি তৈরি করে দেন, উস্কানি দেন, সেটির পরিণতি বিএনপি কিভাবে এড়াবে এটিও কিন্তু ভাবনার বিষয়। দেশের আইন প্রশাসনকে তারা আমাদের আমরা আইন বুঝি না, মানি না, এটা মানে হয়ে যাবে। ওকে, বলেন 20 অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এখন তারা যদি বলে তারা মানে না, এটা মানে কি হবে? আইন শৃঙ্খলা বাহিনী তারা বুঝতে পারি কি হবে। আমরা সময়ে যখন আইন শৃঙ্খলা বাহিনী মানে অলরেডি আর্মিরা লোকেরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একসাথে কাজ করছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার হোল্ডার।
অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী হাতে তাদেরকে সতর্ক করে না দেওয়া হয় তাহলে চরমতম আর্মি নিয়ম করা হবে। সেনাপ্রধান যেই থাক তার আইন মানতে হবে। সেনাপ্রধানের আইন মানে এটা না চুপ যদি একটা লেটার পাঠায় দেয়, এই লেটার বলে সেনাপ্রধানের সমস্ত ক্ষমতা শেষ। সো মূল বিষয় হচ্ছে তারা এখনো হিতমূল করেছে, কিন্তু আইন দিতে হলে তারা ভোট না করলে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আইনের সামনে নত হতে বাধ্য। যদি কেউ নত হতে না চায়, এটা দেশের চলতে হবে। দেশের শাস্তি হবে তারা জানেন। এবার আরেক প্রশ্ন আসি, বিষয় বলছেন কেন বিষ? ইন্টারেস্টিং। হিন্দুস্তান তারা জেনেছে বিষয় কালী পূজার দিন, দর্শন মানে চাঁদের 10 দিন, আর 5 দিন গেলে পরে 5.5 দিন গেলে পরে পূর্ণিমা। এই পূর্ণিমার 15 দিনের মধ্যে যে অমাবস্যাটা আসে, ওই অমাবস্যার দিন হয়। সেই হিসেবে কালী পূজার হলো সে অক্টোবর। কেন কালী নিয়ে পেঁচারা এই জন্য যে যারা এটা নিয়ে আছে, না কেউ যাব না, whatever they say be all welcome। এই ওয়ার্কার আমরা আরেকটা আশা করে বসে আছে, ইন্টারেস্টিং, অনেক মজা লাগবে আমার থেকে কথা শোনার পরে। এই ওয়ার্কার আমরা আশা করতেছে ইন্ডিয়া তাদের জন্য কিছু করবে। নাম্বার 1। নাম্বার 2 ইনফরমেশন সেইটা না করবে কালী পূজা আশপাশ বড় দেওয়ালি কথা না, ইন্ডিয়ানদের ভাষা হলো দেওয়ালি আবার দক্ষিণের আরেকটা দেওয়ালি করে ওরা, দক্ষিণের আবার দেওয়ালি তো প্রধান পূজা। খেলা সবচেয়ে বেশি কাবি হয় বুঝতে পারে, সেটা হলো বেঙ্গালুরু থেকে তামিলনাড়ু পর্যন্ত যান, পুরোটা কাবিতে শ্রেষ্ঠ সময় যায়। আমি একবার দুর্বার বেঙ্গালুরু ছিলাম এই 23 তারিখে, ওটা শেষ মাস 23 তারিখে হয়েছিল। বলতেছিলাম এই কথাটা আরেকটা সত্য। আমার কাছে যতগুলো ইন্টেলিজেন্স ইনফরমেশন আছে আসেই উঠতে আসে, আমি চেষ্টা করি তাহলে চলে আসে। এই ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন বলেছিল যে কালী পূজার আশেপাশে কিছু করতে পারে, ওদের শুনতে হলে। এখন মেলান এই যে যারা যারা আশেপাশে আছে ইন্ডিয়ানদের কিছু করতে, ওটাও বিস্তারিত। আবার আইসিসি কোর্টে যে এটা আপনি বলছেন বিস্তারিত, সবার উপরে কি সবার দেশের আইন কানুন, প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা অমান্য করার শাস্তি দেশদ্রোহিতা। চুপচুপকে অমান্য করার সরাসরি চুপচুপকে কিন্তু যেটাকে বলে যে সামরিক বাহিনী আছে, সিএনসি বলা হয়, তারা সর্বভালো সিএনসি চিফ কমান্ডার আইন প্রেসিডেন্ট সর্বাধিনায়ক করতে যায় বাংলায়। ফলে সর্বাধিনায়কের বক্তব্য বা নির্দেশ অমান্য করে মানে চিঠি পাঠাচ্ছে না। ওকে, লাস্ট কথা বলে রাখি, আমি এই সব যারা বেয়াদবি করতেছে, করার চিন্তা করতেছে, তাদের একটা কথা বলে রাখি, 5 আগস্ট কিছুই হয় নাই। মানে ইয়েস, এটা লাস্ট রিসোর্ট। এই পাবলিক তা আপনাকে বলাই দিবে।
ওয়াকার ইমেজ ভালো তাকে ইন্ডিয়ান দালাল করে সাধারণ মানুষ অগ্নি হচ্ছে খাতিরের কথা কম বেশি মানুষ জানে যে আপনারা যারা এই কোনো কিছু করার চেষ্টা করে বাংলাদেশ আরেকটা গণতন্ত্র বলে রাখে তলায় দিয়ে ঘটনা বুঝবে ফালা করবেন না আপনার কিছু করার নেই আপনারা আইনের আওতায় আপনাদের সৌভাগ্য যে আপনাদের পদ্ধতিতে সেই পদ্ধতিতে আপনি নীরব চাই না আমরা একদম আইনি পদ্ধতিতে যাচ্ছি আইন আমার তাহলে বুঝছেন একদিকে আইনের যারা আছে প্রেসিডেন্ট চিফ প্রেসিডেন্ট আছে আর সেই সাথে বললাম তাদের সাথে মজুদ আছে সাধারণ মানুষ জি জি আবার স্টুডেন্টদের ছাত্র জনতা এই শব্দটা ফিরে আসবে কথা খুশ করে চিন্তা করবেন সব সাথে বেয়াদবি করবেন না বাড়াবাড়ি করবেন না নিজের অতিরিক্ত দিকে আনবেন না রাস্তায় চলে অসুবিধা হলো আপনাকে দায়ী করতে না আমার এমনি লোক কেন অন্য মাল লোক কেন এগুলো বলা চান্স আছে নরমালি স্ট্যান্ডার্ড করে গিয়ে এটা তো বলা উপায় আছে যে আপনার খাওয়া পড়া দেখা না ডায়াবেটিস হলে টাকা এগুলো দাবি করতে পারবে কিন্তু যদি একবার আচ্ছা বলে কাল্লায় পরে বুঝতে পারি কি তখন আমরা মরবেন বলার চেষ্টা করবেন কিছু বলার নেই কেউ বলে না যে আছে আছে বলা আছে কেমন নেই সারা হচ্ছে সুতরাং এগুলো বুঝে শুনে কাজ করতে হবে এটা হচ্ছে সার থ্যাংক ইউ জি ধন্যবাদ আপনি কোন একটা ভিডিওতে বলেছেন যে এই সেনা ওয়াকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন যে সেনাবাহিনীর যারা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ না হয় বা এই বিষয়ে আগে যেন তার সঙ্গে আলাপ করা হয় এরকম একটা বক্তব্য আপনি দিয়েছেন সেখান থেকে আজকে আপনার এই এখনকার অনেক বিষয় বলেছেন আমি আরেকটু জানতে চাইবো যে এইটা প্রথম স্টেপ এরপরে আরো অনেক সেনা কর্মকর্তার নাম চলে আসে আমার প্রশ্ন যে যেই মানববিরোধী অপরাধের কথা বলা হচ্ছে শেখ হাসিনার সময়কালীন সময় ওয়াকার দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনা পালাবার বেশি দিন আগে নয় আমার ভুল না হয় এটা সম্ভবত জুলাইতে আগস্টে ঘটলো এখন ওয়াকার সাহেব এই জুলাই হত্যাকাণ্ডে যে সেনাবাহিনী যে ইউএন এর হেলিকপ্টার ব্যবহার করা এপিএস ব্যবহার করে সেনাবাহিনী জড়িত তারা গুলি করেছে সেনাবাহিনী এই দায় এড়াতে পারে না ওয়াকার সাহেব এই দায় এড়াতে পারে কিনা এবং ওয়াকার সাহেবের নামে আসলে মামলাটা হয়েছে কিনা বা না হলে হবে এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই অনেক এক্সটেন্ডেড হয়ে গেছে আমি আবার প্রশ্ন করব আচ্ছা ওয়াকার সাহেবের বিরুদ্ধে মামলা বিষয় ওয়াকার সাহেবের বিরুদ্ধে মামলা হচ্ছে মামলা প্রসেসিং সেন্টার শেষ হয়ে অ্যারেস্ট করে দাঁড়িয়ে আছে ওনার এখন আচ্ছা আগে বলে দিই জি অলরেডি তাকে মেসেজ দেওয়া হয়েছে তার নিচে যে কমান্ডার যেই 24 জন সেনা কর্মকর্তার নামে মামলা একজন কর্মরত তাদেরকে যে বলা হয়েছে পাইসাবের মধ্যে তাদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে ওয়াকার সাহেব কিভাবে মামলা এবং তাকে গ্রেফতার দেওয়া হবে সেক্ষেত্রে সেনা প্রধান তাকে অলরেডি জানানো হয়েছে যে আপনি ক্যান্টনমেন্টের বাইরে যেতে পারবেন না আপনার মুভমেন্টের নির্দেশনা রাখতে ফলে বুঝতে পারছেন তাদের আউটার সার্কেলে আর্মির ভিতরে দেখাশোনা করে কিন্তু আর্মির একটা পুলিশ আছে এমপি বলে আর্মির যে বাহিনীর নিজস্ব পুলিশ সিস্টেম ওটাকে এমপি বলে সো বাইরে গেলে এমপিটা তাকে জিজ্ঞেস করবে স্যার পাশে ফিরে যায় এটা অলরেডি জানি এবং সেম যারা অবসর পেয়ে যাওয়া সবাই
যারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে তারা বাইরে বেরোতে পারবে না। এই হলো ফোর্স। আচ্ছা আপনার একটা প্রশ্ন ছিল যে বলেন জি মানে গ্রেফতারের বিষয়টা, কারণ আমরা জানি যে প্রায় 600 জন বা তারও অধিক আওয়ামী নেতাকর্মী ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, তাদেরকে গ্রেফতারের বিষয়ে এখন পরিষ্কার যে ওয়াকার সাহেব তার সহযোগিতায় তারা আসলে হয়ে গেছে অথবা আমরা জানি না। তো এই জায়গাটাতে জনগণের একটা ক্ষোভ আছে, অনেকেই আসলে ডিফেন্ড করার চেষ্টা করেছে ওয়াকার সাহেব ভালো বা তিনি আসলে আমাদেরকে সেভ করেছেন, 5 আগস্ট ঘোষণার পেছনে তার অবদান অনস্বীকার করেছেন। এটা 100 ভাগ মিথ্যা কথা। যারা হাসিনাকে খাত করেছে তারা 4-5 তারিখে ভোর রাতে তারা অ্যাকশন শুরু রাতে বলছি রাত 4টায় তারা ওয়াকার বাসায় গিয়ে তারা নক করে ঘুমতে এসে তিনি গায়ে স্যান্ডেল পরে তাদের বাইরে চলে আসছে। তাদের তাকে এই অফিসাররা অফিসার বেশি ছিল কর্নেল, দু একজন ব্রিগেডিয়ার ছিলেন। তারা বলে যে স্যারকে আমাদের সাথে যেতে হবে। দিস ইজ এ ভেরি ফর্মাল সোবার ভাষা। ওয়াকার সাহেব বুঝেছেন এটা ওয়াকার সাহেবের স্টাইল আছে একটা শব্দ বলার। আমি মানে ভাই হোক আল্লাহ ইচ্ছা। ওয়াকার সাহেব বুঝে আমি বলে ওদের সাথে চলতে হবে। আপনি কি জানেন না হাসিনা ফুফাতো বোনের স্বামী, যেই ফুফাতো যে ফুফা অবসরে নিজের সেনাপ্রধান বানাইছিল হাসিনা। এগুলা দেখেন। ওকে তাহলে তো 1957 বিয়ে হয়েছে। উনি তো শেখ ফ্যামিলির মেম্বার। ওয়াকার সাহেবের কথা বলছি। ফলে উনার একটু মনে হবে আরো আছে সেগুলো সামনে কথা বের হয়ে যাবে। আমি সেটা যাবে তার ওয়াইফ নাম বলতে পারবে, বিস্তারিত যাচ্ছে না। সব আমলে রেহানা দেখছেন। আমি বললাম বেশিটা বলবো। আচ্ছা উনি একটু করার সাথে মানে হাসিনা উনি কেউ না সুযোগ দেওয়া হয়, উনি সুযোগটা নিয়েছেন। আর আমরা দিয়েছিলাম এই জন্য যেহেতু সুযোগ দিয়ে কাজটাকে আরামে করে ফেলা না করা, এই জন্য এটা করা হচ্ছিল এবং ওনাকে ইন্টিগ্রেট করে নেওয়া হচ্ছিল ভেতরে। তারপরে এটা কমিটি ছিল 7 জনের, তারাই এটা কাজ করতো। এটা নেক্সট বছরের ফেব্রুয়ারি 25 তারিখ পর্যন্ত কাজ চলছে। 25 তারিখের পরে ভেঙে দেয়। আমি আপনাদের স্পেসিফিক্যালি বলছি। এবং এই সময় বহু আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এই আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে 650 জনের কথা বলছেন। এই 6 তারিখের পরে ওয়াকার সাহেব প্রথমত তাদের রাখা হয়েছিল এইটার কারণে যে সভাপতি যদি রাস্তায় ধরে আমাদের নেতা বলে তাকে চাইটা বানানো হয়, তখন এইটাই একটা টেনশন ছিল যে বাংলাদেশ আইন শৃঙ্খলা এটা দেখানোর জন্যই আর্মি থেকে একটা চেষ্টা ছিল যে ঠিক আছে ধরে আমরা রেখে দিই, আমরা বিচার পারি না, একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা দায়িত্ব আমরা তাদের আইন শৃঙ্খলা না আমরা বিচার বিভাগকে। তো ফলে আমরা নিয়ে রাখছি সুতরাং আমি কি অ্যাভয়েড লিঞ্চিং রাস্তায় লিঞ্চিংটা না হয়। কিন্তু এইটাই ওয়াকার পরে আসলে তার করে এক করে সবাইকে পারে যদি তো এই যে আপনারা দেখে দরবেশ আর আইনজীবী ধরা বললো ওনারাও 600 জনের বেশি ছিল। যাদের দেখবে যে ওই যেটাকে বলে যে ক্যাটাগরি আগে যে এটা আমরা বলি
পল্লী অফিসের সেটা কথা পিছনে পিছনে বসবাসের এলাকা কি নাম whatever যাকে এখানে ধরা পড়ছে দেখবেন বুঝবেন যে এই 600 পর্যন্ত হয়েছে ওখানে রিলিজ করে দেওয়া হয় আর ওখানে আর এটা প্রতিদিন তো এরা জড়িত হইছে এরা নো মাইন্ড মানে না আমাদের বুড়ি দলটা অহংকারীদের ও এটা এরাও এসেই ছিল আপনার ক্যান্টনমেন্ট ছিল ফলে যারা বলছে বিশেষ করে যাদের মামলাটা আপনি খামার এখন পিছুকে ছেড়ে দেওয়া আর কিছু যেমন আপনার হারুন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এখন সেই সময় ভালো সময় খারাপ চাই না পরে এটা ফেলে রাখা হচ্ছে এটাই এখন সামনে আসছে বলে আপনারা বলতে থাকবেন আইন ওকে আজ যে প্রশ্ন জি এটা জানতে চাই যে গ্রেফতার করতে এখন কোনো বাধা নেই মানে আজকে থেকে শুরু হয়ে যেতে পারে কিন্তু সেনাবাহিনী অর্গানাইজড আমরা আশা করব আশা করবে আর আরেকটা কারণ হবে যে পুলিশ সেনাবাহিনী মেসেজ পাওয়ার আছে ফলে কয়েকজন সাথে নিয়ে যদি সেনাবাহিনী থেকে লোকজন তাদের পাশে ধরে আসে সেনাবাহিনী স্কট করে এমপি গেট পার করে দেয় পুলিশ দেয় ফলে কিন্তু তারা কাজটা দিবে নাকি বাধা দিবে আচ্ছা খুব ইম্পর্টেন্ট খুব অনেক পেরে গেছিলাম এই যে আমাদের তাজুলের যে ঘোষণা যে অর্ডিনারি মামলাটা গেছে এইটা রিঅ্যাকশন আসছে যার সঙ্গে মানবাধিকার কাউন্সিল থেকে তারা এটা স্বাগত জানিয়ে ডেভেলপমেন্ট একটা ফলে বুঝতে পারতেছেন আমি তো দেখালাম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কথা বললাম কারণ নামে লিখে দিলে চুতাকে শব্দ চালাতে পারত দুটো বলেছি আর তৃতীয়টা এবার শুনেন এই পুরো ইনভেস্টিগেশন থেকে 1405 যারা হতো সেই মামলা এই সেনাবাহিনী নিয়ে আসা কিন্তু 1405 বলে রাখার কারণে ফলে যখন বলে যে এই ডেভেলপমেন্ট তারা শিশি ফলে জানো এই যে যারা এখানে বৈশিষ্ট্য দেখতেছে যে ইন্ডিয়া তাদের করবে তারা খেয়াল রাখে আরেকটা সমস্যা হলো বাংলাদেশে মানুষ অ্যান্টি ইন্ডিয়ান বাংলাদেশে তারা কি ধরনের মানে সাহায্য আশা করছে ইন্ডিয়ার কাছ থেকে এই জায়গায় আরো স্পেসিফিক করে দিই বলেন না পরে কিন্তু বাংলাদেশ খালি রাষ্ট্রের আশেপাশে জি এর আগে আমরা মানে এর আগে পর্ব করলাম আগে আপনি কিছু বিষয় বলেছিলেন আমি সবাইকে দৃষ্টিতে বলবো খবরটা বের করে পড়তে আমি ভুলে গেছি এই খবরটা জি লাস্ট মানি জি এই যে করবেন ফল পাবেন এক ফল পাবেন
গ্রেফতারি পরোয়ানা জারির যে খবরটা কালকে প্রকাশিত হলো, এই খবর আপনি বলছেন যে এর আগে সরকারকে দেওয়া হয়েছিল এবং এর আগের পর্বে কিছুটা ধারণা দিয়েছিলেন, পুরোটা বলেননি। আপনি বলেছিলেন যে সব কিছুই আসলে বলা যাচ্ছে না। সেখানে সেনা প্রধান মানে সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটা মিটিং এ সে উল্লেখ করেছিলেন যে এইটা কিছুটা সোশ্যাল মিডিয়ায় এসেছে যে সেনাবাহিনীর এই আমরা থেকে এটা মিস করলাম। জি জি হ্যাঁ বলি ঘটনাটা উনি সেখানে ইন্টারনাল মিটিং এ এবং বেশিরভাগ জেনারেল ছিল। ওই যে ওনার খুব পুলিশ করে থানায় যায় আদালতে যাইতেছে ওনার করে যাচ্ছিল। দিন ভালোবাসা করে দেখেন। So এই যে কথাটা বলছিলেন বলে চেষ্টা ছিলেন আমাদের উদ্যোগ এবং শেষে বলেছিলেন ওনারা ইলিমিনেট নিয়ে আসবেন প্রত্যেকটা এখন মিলান এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এই ওয়াকার বলেন নাই এক্স্যাক্টলি 25 ফেব্রুয়ারি যেটা নিয়ে আমি খুব সরাসরি ওনাদের উপরে বলেছি যে আপনি আইন ভঙ্গের কথা বলছেন। আপনি প্রধানমন্ত্রী ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভাইজার অমান্য করে কথা বলছেন বলে তাকে সরাসরি ধরে দিয়েছে। অনেক অবাক হয়েছিল যে আপনি সিভিলিয়ান হয়ে একটা আর্মি চেয়ারে এরকম বলতেছেন। আমি সেটা কথা বলছি কারণ বিআইনি কাজ চলছে, আইন সহজ জন্য সমান। বিআইনি কাজ করলে অবশ্যই তাকে বলতে চলতে হবে। সেই দিন পর্যন্ত চেষ্টা করেছেন। এই যে পুলিশ বক্তৃতা দিয়েছিলেন, ইন্ডিয়ান দালালি করতেছিলেন। ওনার ইচ্ছা হলো যদি তাড়াতাড়ি লেখা হয়ে যায় তাহলে ইন্ডিয়া ধরে আসলে এখান থেকে বিএনপির সাথে বিশেষ সম্পর্ক করে দেওয়া যায়। প্রতিদিন আলাপ এই যে আমাদের মির্জা আলমগীর ওনার চাপ দেন প্রতিদিন So, আইন কি অর্থাৎ সে বলতে চাইছে বাবা হলো দেখতে পাচ্ছে না যে আইন সবার সমস্যাকে তাকে করতে হবে ওইটাই জানার জন্য এটা বারবার করে ছবিটা দিন তাকাই ওই ছবির অর্থ বোঝার চেষ্টা করা উচিত। তারে এমপি ওই সাহেব তাদের আরো ঘুরে নাই এর ব্যবসার ঘটনা। আর ইন্ডিয়া কি আরেকটা ওয়ার্ড লাগাবেন এটা বলে শুনে ইন্ডিয়ার কাজ করা উচিত, কথা বলা উচিত। ইন্ডিয়ান কলচার আমরা দেখেছি আসলে 5 আগস্ট আশেপাশে বাদ ছিল না ইভেন তাদের রয়্যাল লোক গণভবনের ভিতরে তো ছিল কেন পলাইছিল দুন স্টেট দিন পালাইছিল এই জয়সওয়াল চুপ ছিল সবাই বিপদের সময় যার প্রত্যেক নিজের সাথে দেখবে। তাহলে যারা ইন্ডিয়ান বসে আছেন তারা যদি সুযোগ নয় বুঝবে আর যদি হয় তাহলে ধরা যাবে। সো ওই সময় বলছিলেন যে ওয়াকার এসে বলছেন পরে আবার উনি নিজেই আইডিয়া দিয়া বিবৃতি দিয়েছে না আমি এরকম কথা বলি। আচ্ছা কিন্তু এটা নিয়ে একটু আলোচনা তোলার চেষ্টা করছে অনেকে যে সেনাবাহিনীর ভেতরকার কেউ যদি অপরাধ করে তাদের সাময়িক আইনে হবে, তো সিভিল কোর্টে আসলে সেইটা আলোচনা চলছে, চেষ্টা করা হচ্ছে। সিভিলিয়ান অপরাধ এটা আর্মিতে আরেকজনকে করছে এরকম না, কথা ক্লিয়ার? এটা তাহেরের জিওনামন আমরা কাল সমস্যার সাথে যুক্ত করা না। অতএব 15 আগস্টের মামলা না এটা, এবং একটা দুইটা না, এবং দ্যাট ইজ ইনভেস্টিগেটেড বাই দ্য হোল
ইনসিডেন্ট ইনভেস্টিগেটেড বাই জাতিসংঘের হিউম্যান কাউন্সিল। ফলে এটা সিভিল ঘটনা, এটা আর্মি কোনো ঘটনা নয়, এটা আর্মি দেশের কাউকে মেরে ফেলার জন্য ঘটনা। এই ধরনের ঘটনা হলে এটা মাসুল বিচার। এগুলো কি আপনার পাকলা বলা না, এইগুলো বলে এই চা খাওয়ানো বা বিনোদন কেনার কোনো সুযোগ নেই। আর একটা কথা বলে গ্যারেজ করা সবার আগে একবার এই যে বলছিলেন বিচার মানে কাউন্সিল ওদের ডান্ডা খাইতে, ওদের ডান্ডা মানে বুঝেন তো, আমরা সবাই মনে করে ভুলে গেছিলাম। ওদের ডান্ডা মানে পরে দিনে যত মিশনের লোক সব বাইক করে দিবে। মিশনের লোক মানে বুঝেন, এটা বুঝেন তো কাজ লাগবে। মিশনের লোক বাইক দাও মানে সব কিছু হবে বাইকগুলা। এই যে বেতনে ওদেরকে রাখছে, এই বেতনে এই কাজ করা যায়। এই এই হাসিনা নাম বলেন 4 12 দুনিয়াতে তবু তার কষ্ট থাকি বর্ষা। একটা সৈনিক তার সারা জীবন সার্ভিস লাইফ 3 বার মিশনে যেতে পারে আইন যদি আর্মি আবার মোবাইল পাবে না, মেন পাবে না। এই 3 বার গেলে সে প্রত্যেকবার अराउंड 7 লাখ টাকা করে। এই তার সারা জীবনে সব বলে এই লাখ করে যাওয়ার আগে ফাইনাল হয়ে চলে যাচ্ছে, ভাইকে করে বলে জমি নাকি রাখিস। এইটাই বড় ভরসা। এখন মিশন থেকে বের দেওয়ার মানে ভাই ও কি করবে, সবার আগে সেটা করবেন, কিছু মানে কারো কথা মানবে না। ঠিক এইটার জন্য মইয়া গিয়ে চাপে লেলে 111 ঘটাইছিল। আরেকটা বলে দি প্র্যাকটিক্যালি ঘটেছিল এটা আমি বলবো। 111 এর সময় এই সৈনিককে আরো বেশি করে উস্কানি দিছিল ক্যাপ্টেন মেজর টাইপের লোকেরা, লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর কেন ওরাও 13 লাখ টাকা পায় একবার পিছনে যেতে পারে। ওরা স্বল্প বেতন, ফলে ওরা নিজে রাখতে পারে না, এটা মন্ত্র হয়ে যায়। এই জন্য যখন আসে সাকুব দেখেন এই অবস্থা হয়েছে, সবচেয়ে কাছের লোক হলো মেজর লোক থাকে সবচেয়ে ঘনিষ্ঠ, যারা আর্মি সম্পর্কে জানেন শিখেছেন, তারা বলে ওরা সব মনের কথা বলে। আর একটু লেফটেন্যান্ট সরি লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর অ্যাসিস্ট্যান্ট থেকে লোক হয় অনেক আছে আমি জানি, এবং তারা খুব লাগে এর মধ্যে। এই সাধারণ সৈনিকদের খুবই পপুলার, তাদের কাছে এসে পার্সোনালি বলে এই দুঃখ। ফলে ওরা যদি বলে করে বাবা না কারণ ওদের তারা কনভারসেশন হলো। ফলে ইভেনের পার্ট বিজনেসদের জন্য খেয়াল লাগে এটা মোমেন্টটা আকারিতে করে গেছে কেন সে ইনারটাকে পারে হচ্ছে। সো এটা মনে লাগে ইন্ডিয়াকে ভগবানের বসে আছে হইতেছে তারা খেয়াল লাগে। ধন্যবাদ। কাউন্সিল যদি খাটায় অমান্য করার চেষ্টা করে তাহলে ধরনের ঘটনা ঘটবে। এটা সাথে ছাড়া চলে যাবে কিন্তু। জি জি থ্যাংক ইউ। তার মানে আমরা এখন নিতে পারি যে প্রক্রিয়া ঢুকে গেছে যে জায়গাটা আছে এই বিচার কন্টিনিউ হবে, এটার সুযোগ নেই। রাস্তা নাই বলে দিলাম আপনাকে। এবার রক্তপাতের ভিত্তি হোক রক্তপাত হোক কেন আপনার এই পথের বাইরে কোনো চান্স নাই। আমি দিনার সাথে বলে যাচ্ছি সবাইকে, এবং বাংলাদেশের পাবলিক এটাকে আছে এটা সবচেয়ে বড় বিপদের জন্য। এটা সিম্পলি একটা ঘোড়া একটা আন্তরিক ঘটনা না, এটা পাবলিক ইন্টারেস্ট এমন একটা ঘটনা। যারা তাকে লেগেছো এটা যেন করে। এই বলেন নেক্সট
জি জি, আপনি বলেছেন অক্টোবর ইম্পর্টেন্ট আমাদের জন্য রাজনৈতিক পরিবর্তন। আমাকে হেডলাইন শুরু করতে হয়। আমি অক্টোবর শুরু থেকে বলছি, আজকে ইমেল এটা বলেছি, আজকে পয়লা অক্টোবর আমরা আমি এই বিষয়টা বলতে পারতাম না তখন। এখন আজকে বুঝতেছি আমি এইভাবে বলছিলাম। এই ধরনের ইম্পর্টেন্ট রায় যদি হয়ে যায় তাহলে সেটাও একটা প্রভাব ফেলবে রাজনীতিতে। কিন্তু আমি এখন জানতে চাই যে এই ওয়াকার সাহেব বলেছিল ডিসেম্বরের নির্বাচনে ফুল স্টপ, এক সময় আমরা দেখেছি যে ওয়াকার সাহেবের সাথে বিএলআইন অথবা ওয়াকার সাহেবের সাথে ইউনিসের এক ধরনের কথা ছিল, একসাথে মিলে আসলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। এখন যে ঘটনাগুলো এবং ওয়াকার সাহেব নিজেও অভিযুক্ত এবং খুব শীঘ্রই হয়তো এই যে তৃতীয় সংশোধনী যেটা আইসিসি তৃতীয় সংশোধনী যে মামলা দায়ের করা হবে সেদিন থেকে তারা অপরাধী, সেদিন থেকে তাদের গ্রেফতার করা যাবে, সেদিন থেকে তারা সরকার চাকরি চলে যাবে। মনে রাখবে এটা 4 তারিখের উপদেষ্টা কাউন্সিলের মিটিং এ পাচ্ছে 6 তারিখ বেজে রাত্রে। এটা কাছে থেকে মানে এটা মানে হচ্ছে এই সাহেবের এই আইনের পক্ষে থাকা ছাড়া আর কিছু ছিল না। উনি রিয়েলাইজ এটাকে বাধা দিলে আমার সাথে ওয়াকারের কি ঘাটি আমাকে আর সম্বন্ধ দেওয়া সম্ভব না। আমার ব্যাখ্যা এই ছিল 6 তারিখে দেখতেছে। ফলে এটা কাণ্ড, এটা ওয়ার্নিং ওয়াকারের প্রতি কাকে লেগে লাগছে চিন্তা করছে এটা বুঝে জানো। এর মানে হলো চিফ এক্সিকিউটিভ প্রধান নির্বাহী যিনি বসে আছেন শাসায় তাদের নাই উল্টা দিকে পতাকা তুলে দিচ্ছে, ওই কাগজটা সই করেছে। ওটা যদি গেজেট হয়ে গেছে এদিনে আপনি পরোয়ানা লেখা হয়ে গেছে। আর যদি না বুঝেন করা কেমনে মরবেন আমি ঠিক করব, আপনার কেমনে মরবেন। হ্যাঁ নেক্সট আমি জানতে চাইছি যে হ্যাঁ এটি জানতে চাইছি বা বোঝার চেষ্টা করছি যে এই যে ইউনূস, বিএনপি, ওয়াকার এবং ভারত এই সম্পর্কগুলো এখন কোন জায়গাতে আছে, এখন কে হার ছেড়ে দিয়েছে, কোথায় গেছে বলে দিই। আমি বলছি এইটা হলো অগ্নিহোত্রী সাহেব অলরেডি লাগছে। আমি জানি তার ডিরেকশন হলো ইন্ডিয়ান রিঅ্যাকশন খেলে করেন মুভমেন্টগুলো খেলে করেন তাড়াতাড়ি করে বসে আমরা যেই কন্টেন্টটা আসবে তার সাথে কাজ করব। এই তো তারে কি কথা এসে গেছে, এই যে ভারী কথা বলতেছে আর সেই সাথে সিরাজউদ্দৌলাকে মাঠে পাইছে সব দিচ্ছে। সিরাজউদ্দৌলা মানে সরকারের বাইরে অফিসিয়াল কিন্তু কাজ রয়ের ঘনিষ্ঠভাবে মানে তাকে যে সব বটিকা আমরা আমাদের খাওয়াইতে চাইছে এটা হচ্ছে সিরাজউদ্দৌলার আস্তে সিরাজউদ্দৌলা বলছে যে এই যে আপনারা শিক্ষণ করতেছেন কিন্তু কাপ মোদি এখন বিহারি ইলেকশন আগে বলে বিহারি ইলেকশন আগে অলরেডি মুসলমান হয়ে গেছে, মুসলমান বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা হয়েছে। আর এই মহিলা বলতেছে যে বাংলাদেশ সরকার ঢুকছে, এই যে সব বটিকা আমাদের দিয়ে পাঠাচ্ছে ইঙ্গিত যে আমরা কিন্তু ভাই বুঝতে পারছেন এটা তো না। আর বিশেষ করে আমরা বুঝতে পারছি এই অক্টোবর মাসের মধ্যে হাসিনা রায় হয়ে যাবে। সো আমরা রায় হয়ে যাওয়ার পরে এই রায় নেওয়া অনুযায়ী কঠিন হয়ে যাবে। সো এই ইঙ্গিত যেগুলো আমার রীতি আমার জি
এখন আমরা এই বিষয়টা নিয়ে যতই আলোচনা করলাম, আমি আপনার কাছে জানতে চাইবো, অনেকেই ইতিমধ্যে আমি কমেন্ট দেখার চেষ্টা করছিলাম, সবাই এই বিষয়টা নিয়ে অত্যন্ত আগ্রহী, সবাই জানতে চাইছে যে ওয়াকার কবে গ্রেফতার করা হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সেনাবাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ। জি জি, যখন পরিস্থিতি সবার কন্ট্রোলে চলে যাচ্ছে, নো উস্কানি, কারখানি আমি সব তাই গেছে। সেই দিনে ফাইন নিয়ে দেখে ওয়েবসাইট রয়েছে পাই হেঁটে আচ্ছা মানে ওয়াকার সাহেব এই পরিস্থিতিতে তার সমর্থক যারা আছে তাদের আপনারা একটা কাজ করবেন, তো চেষ্টা করবেন না যে কম শেষ করতে পারি আমি কেন বলবো, যারা চাই তারা গেট করবো কেন, আমি তো কাজটা সমাধান হবে সেই জন্য এটা জাস্ট গ্রেফতারের টাইম কন্ট্রোল করতে পারে। জি জি।